আসসালামু আলাইকুম। ইসমাইলস স্পেশাল কেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকে ৪র্থ নম্বর ক্লাস। আজকে আমরা শিখব কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয়। তাহলে দেখি আমরা বোর্ডে দেখো বেশ কিছু এন্ট্রি তোমাদের জন্য অলরেডি লিখে রেখেছি এবং ডেবিট ক্রেডিট নির্ণয়ের জন্য যে ছকটা তোমরা সাধারণত ব্যবহার করবে তাও এখানে লেখা আছে। আমরা একটু বিশ্লেষণ করে আসি দেখি। প্রথমে একটা এন্ট্রি লিখেছি মালিক কর্তৃক বিনিয়োগ। মালিক কর্তৃক ব্যবসায় সাধারণত বিনিয়োগ করলে আমরা এর আগেও জেনেছি মালিক যদি ব্যবসায় কোনো কিছু বিনিয়োগ করে তাহলে কি নগদ টাকা হোক পণ্যদ্রব্য হোক তাহলে সেই বিনিয়োগের ওই নামটা লিখতে হয়। যেমন এখানে বিনিয়োগ করছে, বিনিয়োগ করলে কি আসছে ব্যবসায় নগদ টাকা বৃদ্ধি পাইছে, আর অপরপক্ষে কি মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইছে। তা আমরা যে ছকটার মাধ্যমে করব সেই ছকটা দেখো, সর্বপ্রথম তারিখ অথবা ক্রমিক নং থাকবে, তারপরে সংশ্লিষ্ট হিসাব অথবা হিসাবের বিবরণ দিবা, তারপর হচ্ছে ডেবিট ক্রেডিট, তারপরে টাকা, তার লাস্ট হচ্ছে যদি তোমার প্রশ্নে ডেবিট ক্রেডিট নির্ণয়ে কারণ সহ কথা বলা থাকে তাহলে তোমরা এই কারণটা লিখবা। আর যদি কারণ সহ না থাকে শুধু বলে যে ডেবিট ক্রেডিট নির্ণয় করো, কারণ তোমাদের প্রশ্ন ৩য় অধ্যায়ে দেখবা ডেবিট ক্রেডিট নির্ণয় করতে বলবে, তাহলে তোমরা এই তারিখ সংশ্লিষ্ট হিসাব ডেবিট ক্রেডিট টাকা মানে 4টা ঘরে তোমরা অঙ্কটা করার চেষ্টা করবা। তাহলে চলে আসি প্রথম যে এন্ট্রিটা বললাম যে মালিক কর্তৃক বিনিয়োগ হয়েছে, তার হিসাবটা সংশ্লিষ্ট হিসাবটা করি, আমরা বিশ্লেষণ করি। তাহলে নগদান হিসাব আসবে, আর কি আসবে মূলধন হিসাব আসবে। তাহলে নগদান হিসাব হবে কি ডেবিট। কেন ডেবিট হবে স্যার? কারণ আমাদের হচ্ছে ব্যবসায় কি আসতেছে নগদ টাকা বৃদ্ধি পাচ্ছে মালিক, আর মালিক যেহেতু নগদ টাকা ব্যবসায় দিচ্ছে তাহলে অবশ্যই মালিকানা সত্ত্বেও কি বৃদ্ধি পাচ্ছে, তাই মূলধন হিসাব কি ক্রেডিট। তাহলে ডেবিট ক্রেডিট আশা করি এখন প্রত্যেকটা এন্ট্রি তোমরা ভাঙে বিশ্লেষণ করলে বুঝতে পারবা। আর কারণটা তো বুঝতেই পারছি, নগদ টাকা ডেবিট হওয়ার কারণ কি ছিল? কারণ সম্পদ বৃদ্ধি পাইছিল। আর মূলধন ক্রেডিট হওয়ার কারণ কি ছিল? মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইছিল। তোমাদের গত ক্লাসে যারা প্রিভিয়াস ক্লাসগুলো করো নাই তারা একটু দেখে আসবা, ওইখানে কিন্তু কোনটা বাড়লে ডেবিট কমলে ক্রেডিট তা লিখে রাখছি। এখন আবার একটু লিখে দিচ্ছি। সম্পদ ব্যয় সম্পদ ব্যয়, যদি সম্পদ এবং ব্যয় বৃদ্ধি পায় তাহলে হবে ডেবিট, আর আয় দায় মালিকানা সত্ত্ব যদি বৃদ্ধি পায় তাহলে হবে ক্রেডিট। কারণ তোমরা যখন হিসাব বিশ্লেষণ করবা অবশ্যই তোমরা প্রত্যেকে এই জিনিসটা মাথায় রাখবা, সম্পদ এবং ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট করবা, আর এই সম্পদ ব্যয় যদি কখনো কি কমে যায় হ্রাস পায় তাহলে তোমরা কি লিখবা ক্রেডিট লিখবা। এবং আয় দায় মালিকানা সত্ত্ব, আয় দায় মালিকানা সত্ত্ব যদি বৃদ্ধি পায় তাহলে আমরা লিখবো ক্রেডিট, এবং এটা যদি হ্রাস পায় তাহলে আমরা লিখবো কি ডেবিট। তাহলে প্রথম এন্ট্রিটা আশা করি বুঝতে পারছো, না বুঝলে আবার একটু কমেন্ট বক্সে লিখে দিও, আমি আবার বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। 2 নম্বরে আছে কি নগদে ক্রয়। দেখো ক্রয়টা হচ্ছে ব্যবসার জন্য কি আমাদের প্রতিষ্ঠানের জন্য একটা খরচ, তাহলে ক্রয় যদি করি নগদে তাহলে কি নগদ টাকা আমার ব্যবসা থেকে কি হচ্ছে চলে যাচ্ছে, তাহলে ক্রয় হচ্ছে ব্যয়, ব্যয় বৃদ্ধি পাচ্ছে, আর আমার নগদ টাকা কি হচ্ছে সম্পদ, নগদ টাকা কমে যাচ্ছে। তাহলে ক্রয় ব্যয় বৃদ্ধি পাওয়ার জন্য কি হচ্ছে ডেবিট হচ্ছে, আর নগদ টাকা সম্পদ কমে যাওয়ার কারণে ক্রেডিট হচ্ছে। দেখো তাহলে আমরা সংশ্লিষ্ট হিসাবে কি লিখবো 2 তারিখ দিয়ে ক্রয় হিসাব আর হচ্ছে নগদান হিসাব। ক্রয় হিসাব আসছে ডেবিট, নগদান হিসাব আসছে ক্রেডিট। ক্রয় হিসাব যেহেতু ব্যয় তাহলে ব্যয় বৃদ্ধি পাচ্ছে, আর নগদ টাকা কি সম্পদ, সম্পদ হ্রাস পাচ্ছে, এই যে সম্পদ হ্রাস লিখে দেব। এরপরে এন্ট্রি দেখি ধারে ক্রয়। দেখো সাধারণত নগদে ক্রয় করলে তো নগদ টাকা চলে যায়, কিন্তু যখন ধারে ক্রয় করবে তখন আমাদের কি হবে? আমরা সাধারণত যদি ব্যবসা কি করি কারো কাছ থেকে, কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে বা অন্য কারো কাছ থেকে যদি ধারে কিনি তাহলে আমরা ক্রয়টা ঠিকই করতেছি, মানে ব্যয়টা হচ্ছে, কিন্তু আমরা নগদ টাকা তো প্রদান করতেছি না। তাহলে নগদ টাকা এখন না প্রদান করার কারণে আমাদের এখন না করি পরে তো করতে হবে, তাহলে আমরা কি হয়ে যাব পাওনাদার, মানে আমাদের কাছে কি কোনো প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তি এখন টাকা পাবে যার কাছ থেকে আমরা কি করেছি ক্রয় করেছি। তাহলে ক্রয় করার ফলে ধারে ক্রয়ের ফলে কি হবে
ক্রয় হিসাব ব্যয় বৃদ্ধি পাওয়ার জন্য ডেবিট হবে, আর এদিক থেকে কি দায় বৃদ্ধি পাচ্ছে। দেখো আমরা কিন্তু অলরেডি দায় বৃদ্ধি পাইলে কিন্তু লিখছি কি ক্রেডিট, তাহলে পাওনাদার কিন্তু একটা দায়, তাহলে পাওনাদার কি আমাদের ব্যবসার জন্য একটা দায়, মানে আমরা তাদের কাছে দায়বদ্ধ। তাহলে জাবেদা কি আসতেছে, ক্রয় হিসাব ব্যয়ের কারণে ডেবিট আসছে, আর পাওনাদার টাকা দিয়ে নাই, দিতে হবে, তাহলে তারা কি পাওনাদার হিসাব কি আসবে, ক্রেডিট আসবে। তোমরা ব্যাখ্যা লিখবে কি ব্যয় বৃদ্ধি আর হচ্ছে কি দায় বৃদ্ধি। এরপরে আসতেছে নগদে বিক্রয়। দেখো বিক্রয়টা কিন্তু আয় আমাদের জন্য, বিক্রয়টা কি প্রতিষ্ঠানের আয়। তাই যেহেতু বিক্রয়টা করতেছি, নগদ টাকা ব্যবসায় আসতেছে, আর আমরা বিক্রয়ের মাধ্যমে কি ব্যবসায় কি আয় বৃদ্ধি পাচ্ছে, মানে আমরা হচ্ছে পণ্য বিক্রি করতেছি, বিক্রির ফলে নগদ টাকা হচ্ছে, আর নগদ টাকা আসতেছে, মানে সম্পদ বৃদ্ধি পাচ্ছে। আর অপরপক্ষে কি আমাদের বিক্রয়টা কি আয়ও বৃদ্ধি পাচ্ছে। তাহলে 4 নম্বর হচ্ছে নগদান হিসাব ডেবিট, নগদ সম্পদ টাকা বৃদ্ধি পাইছে, আর বিক্রয় হিসাব ক্রেডিট, কারণ বিক্রয় কি আয় বৃদ্ধি পাইছে। আমরা আগেই জানি আয় বৃদ্ধি পাইলে কি হয়, ক্রেডিট হয়। এরপরে চলে আসি ধারে বিক্রয়। তাহলে ধারে বিক্রয় যাবে কি হবে স্যার, বিক্রি করছি বাট আমরা কি টাকা পাই নাই, তার মানে যে যার কাছে আমরা বিক্রি করছি সে এখন টাকা না দিক, হয়তো কালকে দেবে, পরশুদিন দেবে, তাহলে তাদের কাছ থেকে তো আমরা টাকা পাবো। তাদেরকে আমাদের ব্যবসায় কি নাম দেওয়া হয়, দেনাদার বা প্রাপ্য হিসাব, দেনাদার অথবা প্রাপ্য হিসাব, মানে তাদের কাছ থেকে আমরা কি পাবো, টাকা পাবো। তাই বিক্রয় তো করছি, মানে আয় হয়েছে, আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে আয় হয়েছে, কিন্তু নগদ টাকা পাই নাই। তা নগদ টাকা যেহেতু পাইনি, তা নগদটা ডেবিট করা সম্ভব না। তো ওইখানে যাদের কাছ থেকে আমরা টাকা পাবো তাদেরকে কি নামে দিয়েছি, দেনাদার নামে। তাহলে দেনাদার হিসাব ডেবিট, মানে সম্পদ বৃদ্ধি পাচ্ছে, আর আমাদের বিক্রয় আয় বৃদ্ধি পাওয়ার জন্য কি হচ্ছে, বিক্রয় হিসাব ক্রেডিট হচ্ছে। এরপর আসতেছি 6 নম্বরে। দেখো আসবাবপত্র ক্রয়। আসবাবপত্র কি একটা সম্পদ, তাহলে সবসময় মনে রাখবা যদি কোনো সম্পদ ক্রয় করা হয় বা বিক্রয় করা হয়, তাহলে আমরা যেহেতু আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের এই সম্পদটা ক্রয় হোক বা বিক্রয় হোক, আমরা ক্রয় বা বিক্রয় নামটা কিন্তু আনবো না। যদি এটা আমরা বেচা কিনা করতাম, মানে কেনা বেচার জন্য যদি ক্রয় করা হইতো বা বিক্রি করা হইতো, তখন কিন্তু এটাকে পণ্য হিসেবে ধরা হইতো। যেহেতু এটা কোনো পণ্য নয়, এটা আমাদের ব্যবসায়ের কি সম্পদ হিসেবে, তাই যখন তোমরা ক্রয় করবা তখন কি ক্রয় হিসাবটা কিন্তু আনবা না, বা যখন এটা বিক্রি করবা হয়তো পুরাতন হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, তখন কিন্তু বিক্রি করলে এটা বিক্রয় হিসেবে কিন্তু আনা যাবে না। তাহলে কি সম্পদ যখন ক্রয় করতেছি, ক্রয়টাকে আমরা সাইডে রাখবো, পণ্যের ক্ষেত্রে আমরা ক্রয় বিক্রয়টা নিয়ে আসবো, সম্পদের ক্ষেত্রে নয়, এটা মাথায় রাখবা প্রত্যেকে। তাহলে আসবাবপত্র ক্রয় করা হয়েছে, আসবাবপত্র ক্রয় করলে কি হয়, সম্পদ বৃদ্ধি পায়, মানে আমাদের আসবাবপত্র বৃদ্ধি পাচ্ছে, তার মানে সম্পদ বৃদ্ধি পাচ্ছে। আর অপরপক্ষে কি হচ্ছে, নগদ টাকা চলে যাচ্ছে, তার মানে আসবাবপত্র একটা সম্পদ বৃদ্ধি পাইলো, আর অপরপক্ষে নগদ টাকার চলে যাওয়ার কারণে কি নগদ টাকার সম্পদটা হ্রাস পাইলো। তাহলে আমরা লিখতে পারি 6 নম্বর দিয়ে আসবাবপত্র হিসাব কি ডেবিট, বৃদ্ধি পাইছে, সম্পদ বৃদ্ধি পাইছে, আর নগদান হিসাব ক্রেডিট, কারণ সম্পদটা কমে গেছে, নগদ টাকা কমে গেছে। তাই একবার লিখবো কি কারণে, কি লিখবো, একবার সম্পদ বৃদ্ধি আর একবার লিখবো সম্পদ হ্রাস। এরপরে চলে যাই নগদ উত্তোলন। দেখো মালিক প্রায় সময় উত্তোলন করতে পারে, তাহলে বা আমাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে যে সময় নগদ টাকা উত্তোলন হইতে পারে, পণ্যদ্রব্য উত্তোলন হইতে পারে, তাহলে উত্তোলন হলে সাধারণত মালিকানা সত্ত্ব থেকে কি হয়ে যায়, হ্রাস হয়ে যায়। মালিকানা সত্ত্বে কিন্তু স্যার দুইটা জিনিস, একটা হচ্ছে মূলধন আর একটা হচ্ছে কি উত্তোলন। আর আয় আর ব্যয় হচ্ছে মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে, কারণ আয়গুলো যোগ হয়, ব্যয়গুলো কি হয় মালিকানা সত্ত্ব থেকে বাদ যায়। এখন কিন্তু আমরা সেটা করতেছি না, আমরা করতেছি এখানে কি কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয়, যার কারণে আয় আর ব্যয়ের যেহেতু নিজস্ব নাম আছে, তাই আমরা সেই নিজস্ব নামটা ব্যবহার করব। কিন্তু মালিকানা সত্ত্বের ক্ষেত্রে দুইটা জিনিস ব্যবহার করব, একটা হচ্ছে উত্তোলন, এই উত্তোলনের সাথে রিলেটেড আরো আছে আয়কর ও জীবন বীমা প্রিমিয়াম। কি কি, আয়কর ও জীবন বীমা প্রিমিয়াম আর উত্তোলন, এই তিনটা কিন্তু স্যার একই উত্তোলন হিসেবে আসবে। আর মূলধনটা হচ্ছে মালিকানা সত্ত্ব, সাধারণত মূলধন বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি, আর উত্তোলন হলে কি মালিকানা সত্ত্ব হ্রাস লিখবো আমরা। তাহলে চলে যাই উত্তোলন। নগদ উত্তোলন, যখন তোমাকে খালি বলবে নগদ উত্তোলন, তাহলে আমরা ধরে নিব এটা কি নগদ টাকা উঠানো হয়েছে।
তাহলে ব্যবসা থেকে কি উত্তোলন হইলে মালিকানা সত্ত্ব হ্রাস হয়ে যাচ্ছে। দেখো মালিকানা সত্ত্ব বৃদ্ধি সাধারণত মূলধনে পায়, আর আসলে কিসে পায়? উত্তোলনে। তাহলে মূলধন যদি বৃদ্ধি পায় তাহলে ওটা তো ক্রেডিট হয়, তাহলে উত্তোলন হ্রাস হয়ে যাওয়ার কারণে কি হচ্ছে? উত্তোলন হবে ডেবিট। সবসময় মনে রাখবো উত্তোলন কি হবে? ডেবিট। আর সে একটা কি? মালিকানা সত্ত্ব হ্রাস। আশা করি বুঝতে পারছো। তাহলে এবার একটু এটা আমরা ভাঙানোর চেষ্টা করি, এবার বিশ্লেষণ করার চেষ্টা করি। দেখো উত্তোলন হিসাব ডেবিট, কারণ হচ্ছে মালিকানা সত্ত্ব কমে গেছে বা হ্রাস হয়েছে। আর যেহেতু ব্যবসা থেকে আমার নগদ টাকা চলে যাচ্ছে, তাহলে নগদান হিসাব কি? ক্রেডিট, মানে সম্পদ হ্রাস পাচ্ছে। এরপরে দেখো উত্তোলন আরেকটা কি আছে? পণ্য উত্তোলন। পণ্য উত্তোলন করলে স্যার ক্রয়, পণ্য সাধারণত আমরা ক্রয় বিক্রয় ধরে থাকি। তা যখন উত্তোলন করবে ওই ক্রয়টা তোমরা কি করে দেবা? হ্রাস করে দেবা। তাহলে উত্তোলন তো ডেবিট, উত্তোলন নিয়ে তো আর কোনো পরিবর্তন নাই। উত্তোলন হিসাব কি? ডেবিট, কারণ মালিকানা সত্ত্ব হ্রাস। আর পণ্য উত্তোলন করার কারণে এখানে কি আসবে? ক্রয় আসবে। ক্রয় মানে কি? ক্রেডিট। এই ক্রয়, পণ্যটা ক্রয় করা, সেই জিনিসটা ক্রেডিট হয়ে যাচ্ছে, কারণ ওইটাই উঠাই নিয়ে যাচ্ছে। তাহলে হচ্ছে কি? ক্রয় করলে তো ব্যয় বৃদ্ধি পাইতো, এখন যেহেতু এটা নিয়ে যাচ্ছে তাহলে এটা কি হচ্ছে? হ্রাস পাচ্ছে। তাহলে এটা যদি আমরা এক কথায় বলি, পণ্য উত্তোলন করলে উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। উত্তোলন হইলে মালিকানা সত্ত্ব হ্রাস পাচ্ছে, আর ক্রয় হিসাব ক্রেডিট হওয়ার কারণে কি? ব্যয়ও কি হচ্ছে? হ্রাস পাচ্ছে। এরপরে যাই 9 নম্বরে, বেতন প্রদান। দেখো ব্যবসা প্রতিষ্ঠানে কি বেতন, কি কর্মচারীদের বেতন দেওয়া হয় বা স্টাফ যারা আছে তাদেরকে বেতন দেওয়া হবে। তাহলে বেতন দিলে কি? বেতন তো একটা প্রতিষ্ঠানের জন্য কি? খরচ। তাহলে বেতন হিসাব ডেবিট, কারণ খরচ বা ব্যয় বৃদ্ধি পাচ্ছে। আর আমাদের প্রতিষ্ঠান থেকে কি চলে যাচ্ছে? নগদ টাকা চলে যাচ্ছে। তাহলে নগদান হিসাব ক্রেডিট, সম্পদ কমে যাওয়ার কারণে। তাহলে বেতন হিসাব ডেবিট, এটা ব্যয় বৃদ্ধি পাইছে। নগদান হিসাব ক্রেডিট, সম্পদ হ্রাস পেয়েছে। এরপরে চলে যাচ্ছি কমিশন প্রাপ্তি। কি? কমিশন প্রাপ্তি। আমরা যদি কমিশন পাই তাহলে কি? ব্যবসার জন্য আয় হয়। তাহলে নগদ টাকা কি? ব্যবসায় বৃদ্ধি পাচ্ছে। তাহলে কমিশন প্রাপ্তির ফলে কি আছে? নগদ টাকা বৃদ্ধি পাচ্ছে। তাহলে ডেবিট, যেহেতু সম্পদ, নগদ টাকা কি? সম্পদ, তাহলে সম্পদ বৃদ্ধি। আর প্রাপ্ত কমিশন, যেহেতু কমিশন পাইছি স্যার, কমিশন পাওয়াও যায়, আবার কমিশন কি? দিতে হয়। তাই এখানে হচ্ছে প্রাপ্ত কমিশন। প্রাপ্ত কমিশন একটা কি? আয়। তাহলে প্রাপ্ত কমিশন হিসাব ক্রেডিট, মানে কি হয়েছে? আয় বৃদ্ধি পাইছে। আজকের ক্লাসে এই 10টা বুঝাই দিছি। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আরো 10টা, তারপরে এরকম যত এন্ট্রি আছে এক এক করে তোমাদের প্রতি সিরিয়াল ধারাবাহিকতা বজায় রেখে আমি প্রত্যেকটা সমাধান করার চেষ্টা করব। এরপরেও তোমরা এই অঙ্কগুলো বা এই এন্ট্রিগুলো থেকে যে সকল এন্ট্রি বুঝবা না, সেইগুলো সুন্দর করে কমেন্ট বক্সে লিখে দাও। আমি প্রত্যেকটা এন্ট্রি বিশ্লেষণ করার চেষ্টা করব এবং তোমাদের খুব সহজে বোঝানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম।